দীপ্ত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 7 ঘন্টা পর শাহজালাল বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে, উড়োজাহাজ ওঠানামা স্বাভাবিক। ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, জানালেন সিইসি। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হবে, 2 মাস আগে তফসিল হবে। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি না হলে এটি হবে গণপ্রতারণার শামিল, বলছে এনসিপি। দাবি আদায়ে কাল শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল করবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন 7 ঘন্টা পর রাতে নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট। আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী সহ বেশ কয়েকজন। রাত 9টায় বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা স্বাভাবিক হয়েছে। শনিবার দুপুর 2:30টা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন। মুহূর্তের মধ্যেই দেশের প্রধান বিমানবন্দরের আমদানি করা পণ্য রাখার এই স্থানটিতে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে ছুটে আসে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। সময় যতই গড়ায় ততই তীব্র হয় আগুন। এক পর্যায়ে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবির সদস্যরাও আগুন নেভানোর কাজে যোগ দেন। ফায়ার সার্ভিসের এই সময় 3টা ইউনিট আর সাথে যোগ হয়েছে 3টা ইউনিট, টোটাল 6টা ইউনিট কাজ করতেছে। তখন না আগুন নিয়ন্ত্রণে আসে না, তারপরে আবার ইউনিট যোগ করছে, টোটাল এখন 32টা ইউনিট কাজ করতেছে। আগুনটা যখন এই বিল্ডিং এর এই কর্নারে আসে, ফায়ার সার্ভিস এদিক থেকে পানি দেওয়া শুরু করলেও আগুনটা আবার ওইদিকে সরে যায়। এখন দেখতে পাচ্ছেন আবার আগুনটা কিন্তু এই বিল্ডিং এর দিকে সরে আসছে। যখন লাগছে তখন যদি ওরকম যদি থাকতো, মানে ভালো ব্যাকআপ দেওয়ার কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো, তাহলে ফায়ার সার্ভিস তৎক্ষণিক এটা আপনার সম্ভব ছিল। ফায়ার সার্ভিসের যে টিম ছিল ওনারা ভিতরে ঢুকতে পারেনি, ওনারা ঢুকলেও হয়তো বা আগুনটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব ছিল। এই পরিস্থিতিতে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কয়েকটি উড়োজাহাজ শাহজালালে নামতে না পেরে সিলেট ওসমানী বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। অনেক টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। আগুনের খবর পেয়ে বিমানবন্দরে জড়ো হন আমদানিকারকরা। ভিড় করেন উৎসুক জনতাও। এক ভাই আমাকে ফোন দিয়ে বলেছে, ভাই আপনার মালামাল আছে মনে হয়, একটু খোঁজ দেন। ওই জন্য চলে আসছি। আমরা দূর থেকে বুঝতেছি যা আগুনের বা অগ্নিশিখাতে বোঝা যাচ্ছে যে আমাদের মাল উপরে যাচ্ছে। সব মিলে প্রায় 1.5 কোটি টাকার কনসাইনমেন্ট ভিতরে আমার নিজের হাতে যেটা আমি ক্লিয়ার করবো আগামীকালকে, এই 1.5 কোটি টাকার মালামাল ভিতরে রক্ষিত ছিল। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা কার্গো ভিলেজে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। আগুন এখন নিয়ন্ত্রণে আসছে, আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে কত দ্রুত আমরা চালু করতে পারি। আমরা এই লক্ষ্যে এখন আলোচনা করে বসে আমরা ক্ষতি নিরূপণ করার জন্য। আগুনের ক্ষয়ক্ষতির মাত্রা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন আমদানিকারকরা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের কারণ এখনো নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। রাতে গণমাধ্যমকে ব্রিফ করে এমনটাই জানালেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জাহেদ কামাল। বলেন, কার্গো ভিলেজে কেমিক্যাল ছিল কিনা তা তদন্তের পর জানা যাবে। এখন পর্যন্ত আমাদের 37টা ইউনিট কাজ করেছে এবং এর মধ্যে এখন পর্যন্ত আমাদের জানা মতে কোনো নিহত নাই। আর আমরা 2118 অর্থাৎ রাত 9টা 18-র সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি। বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি। আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। আমরা এখন শুধু নির্বাপনের কাজটা করে যাচ্ছি। আর আপনারা জানেন ইতিমধ্যে আন্তর্জাতিক এবং ডোমেস্টিক ফ্লাইট কিন্তু চালু হয়ে গিয়েছে, অলরেডি চালু হয়ে গিয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। তিনি যোগ দিচ্ছেন আগুনের আরো খবর নিয়ে। স্বস্তিকা, আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা এবং এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন, সার্বিক বিষয় আমাদের জানাবেন।
ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক রয়েছেন তিনি কিছু সময় আগেই গণমাধ্যমের সাথে কথা বলে গণমাধ্যমকে জানিয়েছেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে, কিন্তু তারা আগুন নির্বাপনের যে কাজটি সেই নির্বাপনের কাজটি কিন্তু করছেন এবং তিনি বলেছেন এখনও প্রায় 2 ঘন্টার মতন সময় লাগতে পারে আগুন পুরোপুরি নির্বাপনের জন্য। সেই নির্বাপনের কাজটি তারা সম্পন্ন করবেন, করে এখানে যারা দায়িত্বরত আছেন বা বিমানবন্দরের কর্তৃপক্ষকে তারা আসলে সার্বিক বিষয়টি হস্তান্তর করবেন, করে তারপর তারা কিন্তু এই ঘটনাস্থল ত্যাগ করবেন, এটি কিন্তু তারা জানিয়েছেন এবং সেই নির্বাপনের কাজটি কিন্তু এখন প্রক্রিয়াধীন রয়েছে। তিনি যেমনটি আসলে জানিয়েছেন যে ভেতরে কেমিক্যাল রয়েছে কিনা, তিনি বারবার বলেছেন যে আমরা নীল রং দেখেছি কিন্তু সেটি দেখার ফলেই কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে সেটি আসলে কেমিক্যাল কিনা। সেই কেমিক্যালের সেই বিষয়টি আসলে থাকবে কিনা বা কেমিক্যালের বিষয়টি রয়েছে কিনা বা কি পরিমাণ ভেতরে আমদানি করা পণ্য আসলে মজুদ ছিল সেটিও কিন্তু আসলে তিনি বলেছেন যে একটি তদন্ত টিম গঠন হবে, তদন্ত টিম গঠনের পরেই কিন্তু তিনি সার্বিক যে বিষয় রয়েছে সেই বিষয়টি আসলে জানাতে পারবেন। পাশাপাশি কিন্তু এখানে এখনও সেনা সদস্যরা, বিমান বাহিনীর সদস্যরা, র্যাব, পুলিশ সদস্যরা কিন্তু এখনও এখানে সেই নির্বাপনের যে কাজটি সেই নির্বাপনের কাজটিতে কিন্তু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে যাচ্ছেন। পাশাপাশি আসলে আমদানি করা যে পণ্যগুলো ছিল সেই সব ভুক্তভোগীরাও কিন্তু এখনও এই ঘটনাস্থলে ঘটনাস্থলে রয়েছেন। পাশাপাশি উৎসুক জনতাও রয়েছেন আসলে, এবং তার মাধ্যমেই আপনাকে জানিয়ে রাখি কিছু সময় আগেই কিন্তু এই যে ফ্লাইটগুলো আসলে বন্ধ করা হয়েছিল, যে ফ্লাইটগুলো ঢাকায় না নেমে অন্য বিমানবন্দরে নেমেছিল, সেই কাজটি কিন্তু শুরু হয়েছে। আমাদেরকে কিন্তু বিমান কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে যারা সিলেট বা চট্টগ্রাম অন্যান্য বিমানবন্দরে যে বিমানগুলো অবতরণ করেছিলেন তাদেরকে আনার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ঢাকা থেকে যে ফ্লাইটগুলো আসলে ছেড়ে যাওয়ার কথা ছিল সেই ফ্লাইটগুলো কিন্তু ছেড়ে যাওয়া শুরু করেছে। ঠিক সেই জায়গা থেকে কিন্তু যাত্রীদের যে ভোগান্তি, যাদের আসলে আজকে যাদের এই দীর্ঘ ভোগান্তি হলো 7 ঘন্টার এই আগুনের কারণে যে ভোগান্তি হলো সেই ভোগান্তি কিছুটা সম্পন্ন করা গিয়েছে এবং পাশাপাশি সেনা সদস্যরা আসলে এখনো চেষ্টা করছেন, কারণ রাস্তায় কিন্তু যে যানজটের যে প্রক্রিয়া সেই যানজটের প্রক্রিয়া কিন্তু এখনো রয়েছে। তারা এখনো আসলে চেষ্টা করছেন যে ফ্লাইটগামী যাত্রীরা রাস্তায় অপেক্ষা করছিলেন বা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন তাদেরকে আসলে দ্রুত কিভাবে ফ্লাইটের ব্যবস্থা করার জন্য রাস্তাটার সচল প্রক্রিয়া করা যায় সেই সচল প্রক্রিয়াটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও আসলে এখানে যে সার্বিক প্রক্রিয়া বা সার্বিক যে কাজ ঘটনাস্থলের নির্বাপনের ব্যবস্থা বা কি পরিমাণে আমদানি করা পণ্য ছিল সেই যে পরিমাণ সেই সব কিছুর কাজই কিন্তু এখন এখানে প্রক্রিয়াধীন রয়েছে এবং সেই প্রক্রিয়াধীন কাজগুলো সম্পন্ন হলেই কিন্তু এই ঘটনাস্থলে যে বিভিন্ন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছিলেন তারা কিন্তু ঘটনাস্থল ত্যাগ করবেন। যুথি, এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনের ঘটনার সর্বশেষ তথ্য। স্বস্তিকা, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেশে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আজ একটি বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত। নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। এবার অন্য প্রসঙ্গ। ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ বরিশাল বিভাগীয় মাঠ প্রশাসনের সাথে মতবিনিময় শেষে এই কথা জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে হতে পারে, তাই ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। এএমএম নাসির উদ্দিন আরও বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, সেই হিসেবে দলটি
নির্বাচনে আসতে পারবে না। এনসিপির প্রতীক বরাদ্দ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, তারা যেই প্রতীক চেয়েছে এটি তালিকায় নেই, তাই নির্বাচন কমিশনের পক্ষে তা দেওয়া সম্ভব নয়। ফেব্রুয়ারির যদি প্রথমার্ধে নির্বাচন করতে হয়, যেহেতু আমরা ওইটাই টার্গেট, সুতরাং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হবে, 2 মাস আগে তফসিল হবে। আর গোয়েন্দা সংস্থা কেন, কোনো সংস্থার দ্বারা প্রভাবিত হইয়া আমরা নির্বাচন কমিশন কাজ করবে না। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে নিজস্ব গতিতে, নিজস্ব উদ্যোগে, নিজস্ব আইন কানুন মেনে, নিজস্ব সিদ্ধান্তে নির্বাচন পরিচালনা করবে। এখানে কারো কোনো প্রভাব, কারো কোনো নির্দেশনা আমাদের উপরে প্রযোজ্য নয় এবং আমরা এটা শুনবো না। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের বিষয়টি অস্পষ্ট থাকায় এতে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ সংবাদ সম্মেলনে দলটির নেতারা এই কথা জানান। তারা বলেন, এই সনদের আইনি ভিত্তি না থাকলে এটি হবে গণপ্রতারণার শামিল। বর্তমান নির্বাচন কমিশনের অধীন সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করে বিএনপি ও জামায়াত সহ 24টি রাজনৈতিক দল, কিন্তু সই করেনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বেশিরভাগ দলই স্বাক্ষর। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কেন যায়নি এনসিপি, এ নিয়ে শনিবার রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করা হয়। এতে শুরুতে বক্তব্য রাখেন দলটির সদস্য সচিব। জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া এবং বাস্তবায়নের পথরেখা জনগণের কাছে স্বচ্ছ ধারণা উপস্থাপন না করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গতকালের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থেকেছি। জুলাই সনদ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। তারা স্বাক্ষর করেছে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, সেটা আনুষ্ঠানিকতা তারা করেছে তাদের বিবেচনায়, কিন্তু আমরা বলছি এখন এটা আইনি ভিত্তি দিতে হবে। যদি এর আইনি ভিত্তি তৈরি না হয়, এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে। যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যেই প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। ফলে আমরা চাই যে তারা জনগণের কাছে আসুক, কেউই যদি না থাকে আমরা এককভাবে আমাদের এই লড়াই চালিয়ে যাব। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে জুলাই যোদ্ধাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের করার সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব, উনি গতকালকের ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ফলে আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সেই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাবেন। নির্বাচন থেকে এনসিপিকে দূরে রাখার অপচেষ্টা হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই নেতা। আমরা উদ্বেগ প্রকাশ করছি যে এই নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে একটি নির্বাচন পরিচালনা করার ইচ্ছা বা সক্ষমতা রাখে কিনা। আমরা খুব স্পষ্টভাবে বলেছি, শাপলা এবং সাপ্লাই হবে জাতীয় নাগরিক পার্টির মার্কা, এবং আমাদেরকে যদি নির্বাচনে এইভাবে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার অপচেষ্টা করা হয় তাহলে অবশ্যই আমাদেরকে রাজপথে আমাদের একমাত্র জায়গা হবে, কিন্তু আমরা এটা চাই না। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে কাল দুপুরে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল করবেন এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক ও কর্মচারীরা। আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনের পাশাপাশি কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। 3 দফা দাবিতে এক সপ্তাহ ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করছেন এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীরা। মূল বেতনের শতকরা 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা শতকরা 75 ভাগ করার দাবিতে গত রবিবার থেকে টানা কর্মসূচি পালন করছেন তারা। আমাদের এই কর্মসূচিতে সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে আমরা এই যমুনা অভিমুখে পদযাত্রাটি করতে চাই। বাড়ি ভাড়ার নিয়ম হচ্ছে 45 থেকে 50%।
আমরা কিন্তু পরিস্থিতির কথা চিন্তা করে, সরকারের এবং দেশের পরিস্থিতির কথা চিন্তা করে মাত্র 20% আমরা বাড়ি ভাড়া চেয়েছি। আমরা চাইতে গেলেই রাষ্ট্রের সক্ষমতা নাই, রাষ্ট্রের টাকা নাই, দেশ দেউলিয়া হয়ে যায়। শিক্ষকদের এমন এক অবস্থা, এই অবস্থা থেকে আমরা 20% থেকে এক চুলও আমরা পিছনে আসার আমাদের কোনো সুযোগ নাই। আন্দোলনের অংশ হিসেবে শনিবার দুপুরে কালো পতাকা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষক কর্মচারীরা। সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব বলেন, সরকারকে বেকায়দায় ফেলার কোনো চিন্তা তাদের নেই, তারা সরকারকে সহযোগিতা করে আসছেন। এই 4টি কর্মসূচি থেকে আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই কর্মসূচির সাথে সরকারকে বেকায়দায় ফেলা, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা এর বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই। এই সহযোগিতা করতে করতে আপনারা এটাকে অবহেলা মনে করেন, শিক্ষকরা যদি বিদ্রোহী হয়ে ওঠে, প্রশাসন আপনার কোনো বাহিনী দিয়ে কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। কদম ফোয়ারায় বিক্ষোভ সমাবেশে শিক্ষক কর্মচারীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। শিক্ষকরা দুর্নীতি করে না, দুর্নীতি করে আমলারা, দুর্নীতি করে আপনার সরকারের সাথে যারা রয়েছে তারা। সুতরাং এই শিক্ষকদেরকে আর এক মুহূর্তের জন্য কষ্ট দিবেন না। আজকের মধ্যেই তাদের দাবি আপনাদেরকে মানতে হবে। সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আধ্যাত্মিক গান আর ঢোলবাঁশির সুরে জমজমাট হয়ে উঠেছে কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব। সাঁইজিৎ তিরোধান ও সাধু সংঘ উপলক্ষে ছেউরিয়ায় লালন আখড়াবাড়িতে চলা এই উৎসবে যোগ দিয়েছেন অসংখ্য সাধু ও ভক্ত। মূল মঞ্চের অনুষ্ঠান এবং গ্রামীণ মেলা চলবে আরও একদিন। কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ার আখড়াবাড়িতে চলছে বাউল সম্রাট ফকির লালন শাহর 3 দিনব্যাপী 135তম তিরোধন দিবসের অনুষ্ঠান। যোগ দিয়েছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু, বাউল ও ভক্তরা। সাধুরা আসে এবং তাদেরকে দেখলে পরে আসলে এক একজন এক এক রকম, একজন গান গায়, একজন আধ্যাত্মিক একটা বিষয়, যেটা আমাদের অনুপ্রেরণা জাগায়। ওনার গানগুলো, ওনার বাণীগুলো খুবই ভালো, মানে এটা ছোট বাচ্চাদের শিকারের মতো কিছু একটা আছে। আর এইখানে সবাই আসে, সবাই একসাথে মিলিত হয়, দেখতেও জিনিসটা খুব ভালো লাগে। লালন শাহ জাতপাত দূরে রেখে মানব ধর্ম প্রচার করেন। পরম্পরা মেনে শনিবার দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হয় সাধুসঙ্গ। উৎসবে আগতরা জানান, লালনের গানের মধ্যে রয়েছে অমূল্য সাহিত্যরত্ন। তার গান গবেষণা করে ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। ফকির লালন শাহজি একদিন শুধু আমাদের এখানে নয়, একজন ভিন্ন ভাষাভাষীর অন্তরে, চোখে মুখে, হৃদয়ে লালিত হবেন, সেই স্পষ্ট আভাস প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে। কোনো ধর্ম যার যার অবস্থান থেকে সেই ধর্ম করবে, কিন্তু এর মধ্যে মানবতাকে সে প্রাধান্য দিয়েছেন। মানুষের জন্য সব করো, এই মানুষকে সেবা করলে প্রভুর সেবা হয়, আল্লাহর সেবা হয়। লালন শাহজি তিনি কাউকে কোনো জাতিকে ছোট ভাবেননি, তিনি জাতির কোনো শ্রেণী বিন্যাস করেননি, তিনি সকলকেই ভালোবেসে গেছেন। হানাহানির বিশ্বে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষকে একই স্রোতধারায় আনতে লালন বাণী সকলের প্রেরণা। তার অহিংসার বাণী ও জাতহীন দর্শনের বাস্তবায়ন করতে পারলেই শান্তি আসবে সর্বময়, এমনটাই মনে করেন লালন ভক্তরা। দীপ্ত বার্তা কক্ষ। বাউল সম্রাট লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ অনুষ্ঠিত হলো লালন উৎসব। এই আয়োজনে বাউল শিল্পীরা জানান মানবতার বার্তা আর অসাম্প্রদায়িক চেতনায় লালনের দর্শন নতুন প্রজন্মের মনে ছড়িয়ে দিচ্ছে আলো। আত্মার মুক্তি, মানবতার বাণী আর জাতপাতহীন সমাজের স্বপ্ন, এসব নিয়েই ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে ঢাকায় উদযাপিত হলো লালন উৎসব। শনিবার সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন লালন ভক্ত ও বাউল সাধকেরা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই আয়োজনের শুরুতে মঞ্চে ওঠেন বাউল শিল্পী এনি বৈরাগী। এরপর একে একে শিল্পীরা পরিবেশন করেন গান। এই আয়োজনে দর্শকরা যেন হারিয়ে গিয়েছিলেন এক অন্যরকম আত্মসন্ধানের যাত্রায়। বাউল শিল্পীরা জানান, ফকির লালন ছিলেন অসাম্প্রদায়িক। তার গান শহরের মঞ্চে পরিবেশন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। তার যত সৃষ্টি, তার যত লেখা, সেটা কোনো সাম্প্রদায়িক কোনো চিন্তার ভিতরে নয়, সেটা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে। অর্থাৎ যেদিন হিন্দু মুসলমান আর বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্রভেদ নাহি রবে, এমন একটি সমাজ কবে সৃজন হবে, সেই আশাই এই মহামানবদের সেই বাণীগুলো। তার ভিতরে লালন সাঁইজি অন্যতম। যেই আত্মতত্ত্ব আমাদের মাঝে রেখে গেছেন, সেটা আমরা যদি ধারণ করতে পারি, একটু চলতে পারি, তাহলে আত্মদর্শন এবং আমি নিজেকে অনেকটা বুঝতে পারি। মঞ্চে বাউল গানে দর্শক মাতান পথিক নবী, সূচনা শেলী, বাউল ব্যান্ড, ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি ব্যান্ড লালন, সমগীত সহ অনেক শিল্পী ও গানের দল। লালন সাঁই শুধু একজন সাধক নন, তিনি ছিলেন মানবতার দার্শনিক। তার গানে যেমন রয়েছে প্রেম, তেমনি রয়েছে আত্ম অন্বেষণের আহ্বান। এই লালন উৎসব সেই দর্শনকেই নতুন প্রজন্মের মনে জাগিয়ে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে আজ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। সকালে রাজধানীতে দিবসটি উপলক্ষে সেমিনারে বক্তারা বলেন, অর্ধ শতাব্দী ধরে দুই দেশ একে অপরকে সমর্থন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ও চীন দীর্ঘদিন ধরে অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি, টেকসই উন্নয়ন, প্রযুক্তি ও পরিবেশ রক্ষা সহ বিভিন্ন খাতে যৌথ সহযোগিতা করে আসছে। দুই দেশই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী ও বৈদেশিক বিনিয়োগকারী দেশ হিসেবে সক্রিয় ভূমিকা রাখছে। চীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা জিডিআই প্রাথমিকভাবে ইউএন 2030 এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। চীন জিডিআই কার্যকরে ভারসাম্যপূর্ণ সমন্বিত অংশগ্রহণমূলক উন্নয়নের ধারা নিশ্চিত করতে বাংলাদেশের সাথে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। এর আওতায় বাংলাদেশের দারিদ্র্য মোচন, স্বাস্থ্য, শিক্ষা ইস্যুগুলো গুরুত্ব পাবে। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে সরকারি সব প্রতিষ্ঠান নবায়নযোগ্য জ্বালানির আওতায় আসবে, এমনটি জানালেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রাজধানীতে জলবায়ু বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এই কথা জানান। এতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ধনী দেশগুলোর কাছ থেকে ন্যায্য অর্থ আদায় করতে হবে, সঠিকভাবে কাজে লাগাতে হবে প্রকল্পের বরাদ্দ। জলবায়ু পরিবর্তনের সংকট উত্তরণের লক্ষ্য নিয়ে শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ক্লাইমেট উইক 2025-এর আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। 4 দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে সহযোগিতা করে বিশ্বব্যাংক ও ডেনমার্ক দূতাবাস। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় করণীয় নিয়ে দেশে বিদেশের গবেষক ও অংশীজনরা নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্রকল্পে সুশাসন নিশ্চিতে জোর দেন তারা। শতভাগ সুশাসন দিয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন হয় না, এটা পরিবেশের অর্থের ক্ষেত্রেও প্রযোজ্য এবং সেজন্যই আমরা যতটুকুই পাই ততটাই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের সুশাসনের সাথে ব্যবহার করতে হবে। ক্ষতি পুষিয়ে নিতে কপ চুক্তির আওতায় ধনী দেশগুলোর কাছ থেকে অর্থ আদায় দর কষাকষি বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। ফর এক্সাম্পল, ফাইন্যান্সিং ইজ এ বিগ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় প্রচুর অর্থের প্রয়োজন। কেবল সরকার এককভাবে এই ঝুঁকি মোকাবেলা করতে পারবে না। এজন্য ধনী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে, এগিয়ে আসতে হবে বেসরকারি খাতকে। সংকট মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। অনেক কিছু করার আছে দেশের ভিতরে, বাইরের দিকে তাকিয়ে থাকবে, কিন্তু তাদের কাছ থেকে নিতে হবে, নেয়ার দক্ষতা, ক্যাপাসিটি তৈরি করতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কাটিয়ে উঠতে অভিযোজন কৌশল অবলম্বন করছে সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা। প্র্যাগম্যাটিক ইন দ্য সেন্স দ্যাট ইট হ্যাজ নট অনলি সেড 30%। আমরা নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে 30% নয় বরং শতভাগ বিদ্যুৎ উৎপাদন করতে চাই, আর এটা শুরু করব সরকারি প্রতিষ্ঠানগুলো দিয়েই। আশা করছি 2 থেকে 3 বছরের মধ্যেই আমরা এটা করতে পারবো।
generation system. জলবায়ু পরিবর্তন বিষয়ক এই আন্তর্জাতিক সম্মেলন শেষ হবে 21 অক্টোবর। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েলের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। স্থানীয় সময় শুক্রবার রাতে মরদেহটি ইসরায়েলে পৌঁছায়। হামাস জানায় বিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপের নিচে থাকা যেসব জিম্মির মরদেহ এখনও পাওয়া যায়নি সেগুলো খুঁজে বের করে ফেরত দেওয়া হবে। এদিকে যুদ্ধবিরতির এক সপ্তাহ পরও গাজায় ত্রাণ সরবরাহে ইসরায়েল বাধা দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ অবস্থায় চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ প্রবেশের জন্য রাফা সীমান্ত খুলে দিতে ইসরায়েলের ওপর চাপ তৈরিতে মধ্যস্থতাকারী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। এছাড়া গাজা সিটির জয়তুন এলাকায় শুক্রবার ফিলিস্তিনিদের বহনকারী একটি বাসে ইসরায়েলের হামলায় এক কিশোর আহত হয়। ইসরায়েলের হামলার কারণে গাজায় 36টি হাসপাতালের মধ্যে মাত্র 13টির আংশিক চালু আছে। এমন পরিস্থিতিতে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। 7 ঘন্টা পর শাহজালাল বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে, উড়োজাহাজ ওঠানামা স্বাভাবিক। ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, জানালেন সিইসি। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি না হলে এটি হবে গণপ্রতারণার শামিল, বলছে এনসিপি। দাবি আদায়ে কাল শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল করবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।